আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমত প্রথম আপনার দর্শকদের শুভেচ্ছা, আপনি সহ সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথম বক্তব্য হইল আমাদের তারেক রহমান, যিনি মুসলেখা প্রধানমন্ত্রী, আপনার ভাষায় তিনি কি কি যেন প্রধানমন্ত্রী, পরাধীন প্রধান, আমার ভাষায় মুসলেখা প্রধানমন্ত্রী। আপনারা পরাধীন প্রধানমন্ত্রী বলে তাকে আরেকটু মর্যাদা দিয়েছেন। ভালো লোক, আপনারা মর্যাদা দিবেন। মর্যাদা মানে পাহাড়ের সমান এক কোদাল আপনারা নামাই নিয়েছেন, সমস্যা নেই। তাই যেটা বলতেছিলাম, এক কথা যদি বলতে বলেন, তারেক রহমান নিজেও জানেন শেখ হাসিনা আসবেন। তার জন্য দেখবেন তার চেহারা, আপনি বলেন একটা নিরপেক্ষ দৃষ্টিতে, তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় উনি একজন প্রধানমন্ত্রী। তারপরে তার যে উপদেষ্টা, যারা ইমিগ্রেশনে দেখলে, কষাজাদের দেখলে মানুষ বলে এ তো নেশৌরি আয়া হয়, গাঞ্জা ঘুরাইছে, মানে নেশাখোর আসছে। আচ্ছা দেখেন তো ভাই, আমি তো ভাই কোন প্রধানমন্ত্রীর উপদেষ্টা না, এমপিও না, মন্ত্রীও না, কিচ্ছু না। এমন ভাই আমার দেখি কি, আমার যে চেহারা, এরকম চেহারা নিয়ে গেলে বোধহয় বের করে দিতাম। বুঝতে পারছেন তো যে এদের চেহারার মধ্যে কিরকম ভীতি কাজ করে? কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, ফেজ একটা ব্যাপার। তো তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, সর্বোচ্চ আপনি তারে বলতে পারেন যে উনি কোনো গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, অথবা বলতে পারেন তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট, অথবা তিনি আপনার মানে এরকম কোনো ক্লাব বা কোনো সংগঠনের সদস্য মনে হতে পারে। আপনার তারা কিন্তু দলীয় প্রধান মনে হয় না, প্রধানমন্ত্রী তো মনেই হয় না। কারণ যার উপদেশটাকে দেখলে মনে করে নেশাখোর, তার নিশ্চয়ই প্রধানমন্ত্রীটা ওই রকম। তো তিনি তো জানেন আসবেন। তার আসলে ভয়টা কেন কাজ করে জানেন? সে তো জানে শেখ হাসিনা আসতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, চাপা যতই মারুক আসবে। আর শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরেই অবশ্যই নড়েচড়ে বসেছে। না হলে কেন মার্কিন ক্ষমতাধর ব্যক্তিরা বিবৃতি দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে না, শেখ হাসিনা জীবিত এই দেশে আসবে না, শেখ হাসিনার পরিবার এই দেশে ক্ষমতায় আসতে পারে না। তার মানে বুঝছেন তো টনক কোথায় নড়েছে? মানে ওই যে মিঠুন চক্রবর্তী সেটা হলো যে তোকে মারবো এখানে, পড়বি ওইখানে। ঠিক আছে, খেয়াল করেন, বক্তব্য দিয়েছে বাংলাদেশে তিনি আসতেছেন। বিএনপি থেকে বিবৃতি দেওয়ার সাহস নাই, জামাতে থেকে সাহস নাই, কিন্তু তাদের প্রভুরা বিবৃতি দিয়ে ফেলেছে, তারা আসতে পারবে না। ঠেকাইতে পারবে না। আরেক আছে মৌলানা গাবগাছি, এই বাপ্পার গুলো সারা জীবন শামীম ওসমানের পা চাইটা, জুতা চাইটা, জিব্বে দিয়ে জুতা, শামীম ওসমানের পায়ের স্যান্ডেল চাটতে পরিষ্কার করতো এই গাবগাছি। লম্বা লম্বা লেকচারে শেখ হাসিনা পাঠিয়ে যেত। এখন বলে শেখ হাসিনা আসতে পারে, মৃত শেখ হাসিনা আসবে টুঙ্গি পাড়ায় কবর দিতে। অন্তত এতটুকু স্বীকার করেছে। আগে কিন্তু বলতো লাশ আসতে দিবে না, এই বাটপার মৌলবীরা বলতো লাশ আসতে দিবে না। এখন অন্তত স্বীকার করেছে এরা। তাইলে ওই যে একটা কথা আছে যে ঘটকে বলছে পাত্রী বয়স কত গো, ঘটক তো গেছে চেক করতে, মানুষের যে সমকের মেয়া এই গাইরা শামসুর মেয়ার বয়স কত গো, তা একজন বলছে 28। গাইরা শামসুর বউরে আর জিজ্ঞেস করলো আপনার মেয়ের বয়স কত গো, 9। যেহেতু বলছে 9 আর 28, তাহলে পাত্রীর বয়স 18। কারণ পাত্রীর মায়ও মিশা কথা কইছে, ওইদিকে প্রতিবেশী বুইয়া ভাঙার জন্য মিশা কথা কইছে। প্রতিবেশীরা কে বলছে 28 বছর? ওই যে আমেরিকা নাকি কারা যেন এত মহাশক্তি, তারা বিবৃতি দিয়ে ফেলেছে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনার সরকার আসতে পারবে না, তার পরিবার আসতে পারবে না। আচ্ছা না আসতে দিলে আমরা যেমন শেখ হাসিনা যে ক্ষমতা আনার কথা, আপনি যাবেন, শামীম হোসেন আসবে, মির্জা আজম আসবে, নওয়াফেল আসবে, সমস্যা আছে? আসলেই তো হইল। শেখ হাসিনা আসলো না, আসতে দিলে না, তারপরে কেমন আটকাবা? শেখ হাসিনা ক্ষমতায় থাকা আর নৌকা মার্কা লোক ক্ষমতায় থাকা তো একই কথা। বঙ্গবন্ধু তো এখন ক্ষমতায় তো নাই, বিদেশেও নাই, তিনি মারা গেছেন কত বছর আগে, তাই না? প্রায় 48-49 বছর আগে তিনি মারা গেছেন। এখনো না তোমরা তারা ভয় পাও? আরেকটা জিনিস বলে দেই, যারা বলতেছে যে বাংলাদেশে অবস্থান করা শেখ হাসিনার চাইতে বাংলাদেশের বাইরে অবস্থান করা শেখ হাসিনা বেশি শক্তিশালী, এটাই তার প্রমাণ যে তাদের দাসদের প্রভুরা বিবৃতি দিয়ে বসে আসবে না। আবার 1 মিনিট বলতেছিলেন, একটু বেশি বলে ফেললাম। শেখ হাসিনা আসবেই, সেই জন্যই তো নড়ে চড়ে বসছে, সেই জন্যই তো এত কথা, বুঝলেন না? ওই যে যখন মনে করেন যে পানি যখন বড় মাছ এরকম করে, তখন কিন্তু পানি লইরে চড়ে উঠছে। ভাই আপনার 1 মিনিট শেষ হয়ে গেছে, আপনার পানিশমেন্ট হবে। 2 মিনিট বেশি সময় নিছেন। জি, এখন আমি আপনার এটা প্রমাণ দেখাই, শেখ হাসিনা আসছে এই কথা শোনার পরে সরকারের ভেতরে যে কম্পন শুরু হয়েছে, তার একটা প্রমাণ দেখাই ছোট। এখন গণতন্ত্র খতরে যায় না, না এইবার বলেন, এইবার গণতন্ত্র খতরে যায় না। আমি তো বললামই, এরা তো দূরের কথা, এদের প্রভুদের কানে পানি চলে গেছে, এদের প্রভুদের মাথা খারাপ হয়ে গেছে। আর এগুলো তো বললাম, এ তো 5টা ভোট পাবে না, নিজের এলাকায় গিয়ে তার বউর ভোট পাবো কিনা সন্দেহ আছে। কারণ তার বউ তারা নিয়ে কি যেন উল্টা পাল্টা কথা কইতো। যাই হোক, তার বউ তারা ভোট দিবে, মানে তারা একটা ভোট, নিজের ভোটটা নিজে তাও ভুল করে যদি নিজের ভোট না দেয়, তাহলে নীল হয়ে যেতে পারে। তো সেই লোক কি বললো না বললো এটা নিয়ে আমাদের, তার বরং বলেন যে তার প্রভুরা যে বলেছে শেখ হাসিনা, তখন আমি বুঝতে পারছি। ওই যে বললাম যে প্রতিবেশী কইছে বয়স 28 আর পাত্রী মায়ে কইছে বয়স 8, তার মানে পাত্রী সাবালক, মানে বুঝছেন তো বিয়ে শাদী হবে, রাইট? মানে একটা অনুষ্ঠান হবে,
মানে একটা জিনিস সেখানে একটু বলি, আমি 2010-12 পর্যন্ত আমার বাসায় হকার পত্রিকা দিত। জি তার মধ্যে পত্রিকা দিত ইত্তেফাক, জনকণ্ঠ, আমাদের চিটংয়ের আজাদী, পূর্বকোণ, প্রথম আলো, জি এরকম 10টা পত্রিকা দিত, যেটাতে আমাদের 1 মাস পরে পরে এটা 15-20 কেজি করে বেচা ফেলাইতো। এত পত্রিকা রাখার জায়গা ছিল না। 12-13 পর থেকে আর আমার বাসায় কেউ পত্রিকা পড়ে না, সবাই অনলাইন। এখন আপনি আমারে এটা কন, শেখ হাসিনার খবর প্রকাশ করা যাবে না, ঠিক আছে, পেপার করলো না, এখনো তো করে না, কি যায় আসে, কি যায় আসে? তাহলে কি পত্রিকায় প্রকাশ না করলে কি আমরা কি পড়তে পারবো না ভাইয়া? আহা, শেখ হাসিনার তো বহু দূরের কথা। আমি শেখ ফরিদের ইউটিউব চ্যানেল খায় দিত, ফেসবুক খায় দিত, আমারই তো ঠেকানো যায় নাই। বাংলাদেশের দুষ্ট লোকেরা বলে অলিতে গলিতে আমার চিনে, রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ সবাই আমাকে চিনে। আমি কি পত্রিকায় আমার নিউজ আসছে, কালের কণ্ঠতে একটা নিউজ হয়েছিল, আমার একটা বিবৃতি ওইখানে ছাপার পরে বলেছে কালের কণ্ঠ জ্বালাই দিবে। এ ভয়ে তারা আর আমার কোনো কথা ছাপা নেই। তাতে কি আমার কথা যাওয়া বাদ আছে? অলিতে গলিতে, চায়ের দোকানে, রাইতে দিনে, নদীর পারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে আমার লেকচার শোনা যায়। ঠেকাইতে পারছে? আমি শেখ ফরিদ, আই এম নোবডি, আমি কিছুই না। আমি বিখ্যাত কেউ না, অখ্যাত কেউ না, কুখ্যাত। আমি শেখ ফরিদ, জামালপুরে রজপরা গায়ে থাকা সরিষা বাড়ির জামালপুরের একজন সাধারণ মানুষ। আমি কোনো কেন্দ্রীয় নেতাও ছিলাম না, কোনো দলের নেতাও ছিলাম না, কোনো দলের বড় দলের সদস্য ছিলাম না। হওয়ার আমার ইচ্ছা কথা আছে নাকি? না 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 না, এটা ভবিষ্যতে মন্ত্রী, মিনিস্টার, এমপি? এটা পারবো না। এটা মাপ একটু শখ উঠছিল, মাঝখানে একটু শখ উঠছিল, কিন্তু এটা মির্জা ফখরুল সাহেব সর্বনাশ করে দিয়েছে। এই মাস্টার মশাই আমাদের কি আমার একটু শখ উঠেছিল ভবিষ্যতে এমপি মন্ত্রী হবো, মানে মনে মনে খায়েশ ভিতরে যাচ্ছিল। পরে যখন দেখলাম বাপরে বাপ, জামাত আর কি ঠাড়া পড়া মিথ্যা কথা কয়, তার চেয়ে বেশি ঠাড়া পড়া মিথ্যা কথা কইতে হবো। তিনি বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করে 3 মাসে বিএনপি তা করেছে। আমি তারপরে কানে ধরছি, ভাই আমি হইতে পারবো না, কারণ এরকম মিথ্যা কথা আমি কেমনে বলবো? যে মিথ্যা কথা বলতেও পারবো না, এমপি মন্ত্রী হইতেও পারবো না। হ্যাঁ, সামনে নাই। তবে আমার বক্তব্য বাংলাদেশে ঠেকানো যায় নাই। আমার ডাকে লাখো লোক বাংলাদেশে নেমে যাবে যে কোনো সময়। আর শেখ হাসিনা যেদিন বলবেন আমি 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 শেখ হাসিনা আসিতেছি, তাইলে আসবে বলেছি 3-4 কোটি মানুষ। আর যখন বলবো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আসতেছি, 5 কোটি লোক বর্ডারে গিয়ে হাজির হবে। আজকে একটা এই কথাটা আমি যেহেতু তুলেছেন, আজকেই ফোন করেছে একজন, প্রথমে আওয়ামী লীগের সমালোচনা করলো, আওয়ামী লীগের কি কি ভুল একজন আমাকে বললো, এমনকি শেখ হাসিনাকেও কাট করাই দাঁড়া করাইলো, আওয়ামী লীগকে কাট করাই দাঁড়ালো। আমি শুনলাম, কারণ প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনলাম। এক পর্যায়ে তারপরে তিনি বললেন যে বঙ্গবন্ধুই। তিনি আমাকে বললেন যে শেখ হাসিনা যে ডিসেম্বর মাসে আসবে আপনি কিছু জানেন? আমি বললাম যে আমি তো শুনেছি পত্রিকায়, আর তার কণ্ঠ শুনেছি, যদি ওটা সত্য হয় তাহলে আমি জেনেছি। পরে বললো ভাই সত্যি যদি, উনি আবার বলতেছেন, উনি জননেত্রী বললেন শব্দটা, কেন বললেন আমি জানি না, অথচ আওয়ামী লীগের সমালোচনা করলেন। পরে বললেন যে আওয়ামী লীগ এই ভুল করছে, ওই ভুল, কত কিছু। আমি ভাবছি যে নেগেটিভ বলবে সবসময়, চুপ করে শুনতেছি একতরফা। পরে বললো শেখ হাসিনা যেদিন আসবেন ভাই খালি শুধু বলবে যে অমুক বর্ডারতে আসতেছি। মানে আমি তো ভাই 3 কোটি বলছিলাম, মনে আছে আপনাদের? বলছিলাম যে ইয়েতে, এই যে কি আরে টঙ্গী ইস্তেমা ময়দানে 50 লক্ষ লোক হবে অভ্যর্থনা জানানোর জন্য। তাতে আমার কথা কেউ বিশ্বাস করে না, আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, একটা কথা বলে ফেলছি, যদি এটা মিথ্যা হয়ে যায়। এখন দেখি জনগণই বলে 2 কোটি 3 কোটি আসবে, কিন্তু আমি আগে বলছি 50 লক্ষ, তখন আওয়ামী লীগের লোক বিশ্বাস করেনি। ওই লোক এতক্ষণ শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করার পর বললো যে তিনি যদি বলেন ত্রিপুরা বর্ডারে আসবে, তিনি যদি বলেন আমার জামালপুর বাড়ি জানেন যে আপনাদের জামালপুরে একটা বর্ডার আছে, উনি জামালপুর আসলে জামালপুর শেরপুরের মধ্যে পড়ছে বর্ডারটা, ডালু, ঠিক আছে, ওইরকম যাই ডালি। তো ওই বলছে যে উনি যদি বলেন যে রাজশাহী দিয়ে আসবেন, উনি যদি বলেন যশোর দিয়ে আসবেন, উনি যদি বলেন ত্রিপুরাতে আসবেন, কুমিল্লাতে আসবেন, ভাই রে ভাই, কোটি কোটি 5 কোটি মানুষ যাবে। সে বলতেছে আর কি বলে জানেন, মেয়ে মানুষই তো অর্ধেক যাবো। মানে বুঝতে পারছেন তো? তাহলে শেখ হাসিনা, তাহলে তার সমালোচক যদি এই কথা বলে, আবার বলছে উনি কিন্তু আমার সাথে 20 মিনিট কথা বলছেন, 12 মিনিটের মতো প্রায় শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করছেন, 13 মিনিটের মাথায় কথা বলছেন। তাহলে সে সমালোচক এই কথা বলে, তাহলে অবস্থা কি? গত পরশুদিন আমি ইন্টারভিউ করছিলাম আপনার, ওই যে আমাদের আছে না, ব্যারিস্টার একজন আছে না, মুসলিম লীগের প্রেসিডেন্ট, কি জানি নাম, জি বুঝতে পারছি। জি তো উনি যখন ওনাকে ঠিক কমেন্টসে ছিল যে শেখ হাসিনা কিভাবে আসবেন বা কি রকম, তখন উনি বলতে বিমানে আসতে পারে, হয়তো এয়ারপোর্টে কাউকে ঢুকতে দিবে না। তখন আমি বললাম যে স্যার এমন হতে পারে বজরঙ্গি ভাইজানের মতন 2 সাইডের বর্ডার ভাঙ্গিয়া চুরে ঢুকতে পারে, তো ওইটা হইতে পারে। বলে যে সরকার কিন্তু বাধা দিবে, সব বন্ধ করে দিবে, রোড গার্ড। ভাই দেন দেয়ার উইদিন আ সেকেন্ড, মানে উনি কথা বলতেছে, এই টাইমে এক ফোন আসছে বাংলাদেশ থেকে, আমি আমার সাউন্ড মুইট করে আমি শুনতেছিলাম, পর ওনারা শুনাইলাম। নাটোর থেকে এক লোক বলতেছে, রাশেদ সাহেব, জাস্ট এইভাবে কথা, রাশেদ সাহেব আপনার ভিডিও আমরা প্রতিদিন দেখি, আরো অনেকের ভিডিও দেখি,
তো এই আপনার সাথে যে বুড়া স্যার কইতেছে না যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব, স্যারের একটু কম যে আমি নিজে আমার বাড়িতে 2 কেজি চিরা আর আধা কেজি গুড় কিনা পোটলা বাইন্দা রাখছি, জানি বন্ধ করে দিব। আমি যেদিন কইবো যেই জায়গায় কইবো কই চিরা খামু আর ইয়ে খাবো কি পানি খাও। গুড় খাইয়া যাবো। তা আমার বন্ধু বান্ধব 10-12 জন আছে, আমরা সব 60-65 বছর বয়স, তা আমরা হাইটে হইলে যামুগা। আপনারা টেনশন নিয়েন না, আপনারা খালি খবর দেন কবে আইবো। তা আমরা আছি এয়ারপোর্টে গাড়িয়ে। তো পরে আমি ওনার কাছে স্যার কি বলতে শুনতেছেন, তো ভাই এ ধরনের পাগল লক্ষ লক্ষ আছে, Yes, yes, yes. তো এটা যাবে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ঘোষণা যেদিন দিবে, যেদিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন, ভাই রে ভাই, সেনাবাহিনী আমি বলে দিলাম প্রথমে খুব লম্বজম্ব করবে, কিন্তু যেদিন ডেট এবং টাইম মিলে যাবে, ওই আগের দিন মনে করেন যে উনি বললেন যে আমি ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর বাংলাদেশে ঢুকবো, 15 তারিখ পর্যন্ত খুব চিকরা চিকরি করবে, 15 তারিখ রাত 12টার পর ক্যান্টনমেন্ট চুপ করে সেনাবাহিনী পালায় চলে যাবে, আর পুলিশ তো বাড়াবেই না। এটা করবে, আপনি নিশ্চিত থাকেন। আর ভাই এখন তো সরকার তো নিজে বলা উচিত না যে শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনা যেহেতু নিজেই বলছেন আমি আসবো, সরকার তো বলা উচিত যে হ্যাঁ তাড়াতাড়ি আসেন। কারণ সরকার তো এতদিন কি কইছি, ইউনুসিও গভর্নমেন্ট আর নুনুসিও গভর্নমেন্ট দুইটাই, যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, ফাঁসিতে ঝুলাইতে হবে। কারণ মহিলা তো আইবে কইতেছে, তাহলে তাড়াতাড়ি বলো যে তাড়াতাড়ি আসো নাকি, নাকি এটা বলার সাহস নাই? আপনি একটা দামি কথা বলেছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ মনে করে দেওয়ার জন্য। তাই তো তাদের তো বলা উচিত যে ডিসেম্বর আসবেন কি এখনই আসেন, এটা বলুক। মুরত যদি থাকে, যদি মুরত থাকে, তারা না বলছে তাকে ধৈর্য আনবে, হেলিকপ্টারে নিয়ে আসবে, কত চাপা। তাহলে এখন বলুক আপনি আসেন, বর্ডার খোলা, আকাশপথ খোলা, আপনি আসেন। এটা বলার তো সাহস দেখলাম না তাদের। তার মানে কি, এরা তো আসলে জানে এদের পায়ের নিচে মাটি নাই। যেই দিন তাদের যে আব্বা হুজুর আছে না, 7 সমুদ্র 13 নদীর পারে, আটলান্টিকের পারে, তারা যখন একটু স্লিপ করবে, আপনি দেখবেন যে 5 মিনিটের মধ্যে দেখবেন এরা যার যার মতো পালানো শুরু করবে। আমার ভাবির পোলারা প্রত্যেকে, আমি খোঁজ নিয়েছি, প্রত্যেক ভাবির পোলা তাদের পাসপোর্টে কয়েকটা দেশের সিল লাগানো আছে 5 বছর করে। তারপর টিকিটও কাটা, তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট কাটায়, এবং ওই টিকিট ক্যান্সেল করে না, কিন্তু ওই টিকিট ক্যান্সেল করে না, ওই টিকিট রেডি রাখে যদি সময় হয়, যদি যেতে হয়। আর ডলার, তারা সব সময় $25-30 $1000 টিকিট কাটার একটা সিস্টেম আছে। আপনার যে কোনো একটা ডেটের টিকিট কাটলেন, ওখানে ইন্স্যুরেন্স ফি বাবদ বাংলাদেশি টাকায় সম্ভবত 12,000 টাকা, আমাদের যেহেতু 100 টাকা, 12-14,000 টাকা বাংলাদেশি টাকায় দিয়ে রাখবেন। আপনি চাইলে 50-12 টিকিটের ডেট চেঞ্জ করতে পারবেন। তাহলে তারা সস্তা, তাহলে ঠিক আছে। আমি বুঝি না, আমার এগুলো আমি তো বুঝি না। বলছে তারা সবসময় টিকিট কনফার্ম রাখে, সবসময় আমার ভাবির বলারা সবসময় রেডি রাখে। আর এখন তো একটা সুযোগ হয়েছে না, এই যে আপনার ভাইয়েরা ভিসা দিতেছে যে সবাই 5 বছর 1 বছরের মাল্টিপল করে রাখবো। হ্যাঁ, এইবার আরো করে রাখবো। তবে এটা সত্য, আমি নিশ্চিত ভারতে যদি আওয়ামী লীগের লোক গিয়ে থাকে 1000, তাহলে বিএনপি জামাতের লোক ঢুকবে 10,000। আমার ধারণা এই বিষয়টা কেন দিয়ে রাখলো জানেন, এদের পালানোর একটা পথ করে দিল বোধহয়। কারণ এরা তো যদি একটু সুযোগ দেয় তাহলে না পালাবে, সুযোগ না দিলে তো মারামারি করবে। আপনি নিশ্চিত থাকেন, ছাত্র লোক যদি 2000 গিয়ে থাকে ভারতে, তাহলে ছাত্র দল ঢুকবে 20,000 আর শিবির ঢুকবে 40,000। বিএনপি আওয়ামী লীগ যদি ঢুকে থাকে 1000, বিএনপি ঢুকবে 5,000, জামাত ঢুকবে 10,000। আপনি লিখে রাখেন, ভারতে আগে ঢুকবে, কোথাও না যেতে পারলে বর্ডারে চলে যাবে। আমার ধারণা তারা ভারত আগে ঢুকবে, তারপর ওখান থেকে যার মতো পালায় যাবে। কারণ ভারত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেকগুলো এয়ারপোর্ট, অথবা তারা থাইল্যান্ডে চলে যাবে, ওখান থেকে তারা ভাগবে, এরকম তারা করবে। এবং আমার মনে হয় ডিসেম্বরের আগেই আস্তে আস্তে পালানো শুরু করবে। যেমন শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবেন, আমরা তো প্রস্তুত। যেমন যেদিন 15 নম্বর দিন আসতেছে, আমরা দুনিয়ার যেখানেই থাকি, মহিলাও যদি যায় কবর থেকে উঠে যাবো, এই জিন্দা ফিরে এমনি নাম দেয় নাই আমারে, বুঝতে পারছেন? যদি মারাও যায়, আমার লাশ জিন্দা হয়ে চলে যাবো সামনে, সেদিন চলে যাবো মাঠে, কেউ ঠেকা রাখতে পারবে না, কেউ না। আর জামালপুরের মানুষ দেখতে পারবেন, যেদিন ঘোষণা দিব, দেখবেন যে বলছেন না চিরামুড়ি, আমার জামালপুরের মানুষ আসলে চিরা আর মুড়ি কান্দে নিয়ে হাঁটা শুরু করবে। কয়জন আপনার গ্রেপ্তার করবেন, কয়জনকে? তবে আমার ধারণা শেখ হাসিনার যে আগমনটা ঘটবে, আমি বলে রেখেছি, আমি সবার আগে কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পৃথিবীর মানে ঐতিহাসিক, বঙ্গবন্ধুর সাথে তুলনা করতেছি না, ওটা ঐতিহাসিক আলাদা স্থান, ওটা আপনি কোনোদিন নিতে পারবেন না। আপনি যদি 100 কোটি মানুষ আপনাকে সংবর্ধনা দেয়, সেটার সাথে এটা তুলনা হবে, ওটা সংখ্যা দিয়ে তুলনা হয় না কিছু কিছু জিনিস। এবং একটা জিনিস কি আপনি জানেন যে আওয়ামী লীগ সমর্থিত পোলা পায়নি, আমাদের ভাই ব্রাদার যারা আছে, তারা সবসময় একটা জিনিস ভুল করে, যে বলে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন 0-2। ওনার এটা তো 0-2 না, ওনার এটা হ্যাট্রিক প্রত্যাবর্তন। কারণ 75-এর পরে একবার ফিরছেন, 2007-এ সারা পৃথিবীর সব এয়ারলাইন্সকে নিষিদ্ধ করার পরেও উনি ফিরছেন, আর এইবার তো থার্ড টাইম। ওনার তো হ্যাট্রিক না, কিন্তু এরা কেন জানি বলে যে 0-2 আমি বুঝি উঠতে পারে না, আবেগে খেয়াল করতে পারে না, বা মনে নেই তাদের, হইতে পারে। ঠিকই বলছেন আপনি, হ্যাট্রিক এটা।
তো এইটা কি মনে হয় না যে ওই যে জামাতের মতিউর রহমান, নিজামী ফিজামী এদের ফাঁসি দিছে বিদায় এখন এই ধরনের কিছু মুক্তিযোদ্ধা ওরা ঝুলাইতে হবে, সেটারই করসপন্ডেন্স চলতেছে? হাসানুল হক ইনু, কমরেড হাসানুল হক ইনু তিনি বলেছেন তো যে পাকিস্তান ভাঙার যায় আর দেশ স্বাধীন করেছি বলে আমাকে ফাঁসি দিল, আমাকে জেল দিল, উনি বলেছেন। এই রায় তিনি মানেন না, এই রায় নিয়ম বহির্ভূত। আরেকটা কথা বলি, ডক্টর হুমায়ুন আজাদ স্যার, কবিরা তো আসলে আগের গুলো চোখে দেখতে পারেন, তারা অতীতেও যেতে পারেন, ভবিষ্যৎ একমাত্র আপনি কবি হলেই কেবল আপনি পিছনেও যেতে পারবেন, সামনেও যেতে পারবেন। ডক্টর হুমায়ুন আজাদ কি লিখেছিলেন? বলেছেন যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে মুক্তিযুদ্ধ বিরোধীরা। দেখেন মিলে গেছে, মিলে গেছে। যেই দেশে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে থাকতে দেয়নি। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কমরেড হাসানুল হক ইনুরা দেশ স্বাধীন করে, তারা আমাদের জাতীয় বীর। তাকে তারা ফাঁসি দিতে চেয়েছিল, ফেসে যাবে বলে তারা মৃত্যুদণ্ড দেয় না। আমি জানি, আমি বলেছিলাম তাকে মৃত্যুদণ্ড দেবে না, আমাকে অনেকে বলেছে মৃত্যুদণ্ড দিবে না, কারণ মৃত্যুদণ্ড দিলে তারা একটা বেকায়দায় পড়ে যাবে, এই ঝুঁকি তারা নিবে না। এই ভালোই হয়েছে, মানে কমরেড ইনু হয়ে গেছে তাদের জন্য হলো গলার কাটা, না তারা গিলতে পারতেছে না রাখতে পারতেছে। ফাঁসি দিলেও বিপদ, ফাঁসি কিন্তু মনে তাদের চেয়েছিল যে নিজামী, সাইদি এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়ার জন্য। আর হাসানুল হক ইনু কমন শত্রু, কিভাবে, কার কমন শত্রু? বিএনপি এবং জামাতের। কারণ কর্নেল আর ইনুরা এক ছিলেন, ওইখানে এক শত্রুতা রয়েছে। তিনি সবসময় বিএনপির সবচেয়ে কঠোর সমালোচনা যিনি করতেন তিনি হচ্ছেন হাসানুল হক ইনু। আর জামাতের বিরুদ্ধে তো তিনি ছিলেন একটা আউট স্পোকেন। তো তাকে তো তারা ফাঁসি দেয় না, এটি তোমাদের কপাল। তবে আমরা ফিরিয়ে আনবো, ডিসেম্বরে আমরা তাকে মুক্ত করে ফেলবো। আমরা কমরেড হাসানুল হক ইনুকে, এই বীর মুক্তিযোদ্ধাকে আমরা মুক্ত করবো ডিসেম্বরেই। ওই জেল মেল কোথায় চলে যাবে কাউরই খুঁজে পাওয়া যাবে না। ইউনুসের তো পাবোই না, ওই আমার ভাবির পোলারা তো হাওয়া হয়ে যাবে। তারপর ওই যে কি কষা জাহিদ, এরা তো খুঁজেই পাওয়া যাবে না। ঠিক আছে, তারেক রহমানকে আবার লন্ডনে যদি ভাগ্য ভালো থাকে ফিরে যেতে পারবে, নাহলে তাকেও আবার দিল্লি হয়ে হয়তো অন্য কোনো দেশে যেতে হবে। আমি লিখিত দিতে পারি আপনি, তারেক রহমানকে এইবার লন্ডন যেতে হবে ভায়া ইন্ডিয়া, অথবা সৌদি আরব যেতে হবে ভায়া ইন্ডিয়া, এছাড়া জায়গা নেই, সে যেতে পারবে না। বাংলাদেশের কোনো এয়ারপোর্টে তারেক রহমান পালাইতে পারবে না, কারণ বাংলাদেশের এয়ারপোর্ট তো এক সপ্তাহ চলবেই না। এরা তো এক সপ্তাহ রেখে দিয়েছিল, 2 সপ্তাহ নাও চলতে পারে। তখন কোথায় যাবে? তখন হয়তো ভারতের হাতে পায়ে ধরে, আমেরিকাকে দিয়ে, সৌদি আরবকে দিয়ে, রাশিয়াকে দিয়ে হাতে পায়ে ধরে তারেক রহমানকে কোনো ক্যান্টনমেন্ট থেকে হয়তো সে প্রথমে কলকাতায় পাঠাবে বা দিল্লি, তারপর অন্য দেশে, সে আবার লন্ডন আবার ফিরে যাবে। এছাড়া জায়গা নেই। অথবা পাবলিকের হাতে পড়লে যা হবার তাই হবে। হিন্দু দেবতার নামে আছে না দেবতীর নামে আছে, এটা তো আমার সমস্যা নেই। আর আমার লাগে কি এদের দেবতার লাগে, আমাদের খলিফার লাগে কি যুদ্ধ আছে? আমরা আমাদের 4 খলিফার নামে দিতে হবে। আমাদের 4 খলিফার নামে যে দিবে, ভাই আমার একটা সুন্দর প্রশ্ন, আমাদের 4 জন খলিফার নাকি 4 জনই নিহত হয়েছিলেন এই মুসলমানদের হাতে। জি, 4টে ব্রিগেড করবে কি মুসলমানদের হাতে নিহত হওয়ার জন্য ব্রিগেড নাকি? ভাই আপনার কি মনে হয়? ইতিহাসের হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। যদি সত্য হয় তাহলে তাই। এই যে আপনি বলেন, এটা অনেকেই জানে না, সবাই বলে 3 খলিফা মারা গেছে, 3 খলিফা তো নৃশংসভাবে মারা গেছে। কেউ কেউ মনে করে আবু বকরকে বিষ খিলিয়ে মেরেছে, কেউ কেউ মনে করে তিনিও মারা গেছেন। এটা অনেকে ভুলে যায়। ইসলামের ইতিহাসের ছাত্র যারা, তারা জানে নৃশংসভাবে। শুধু নিহত না, খলিফা আলীকে হত্যা করেছে কারা? যে সবচেয়ে বেশি ফজর নামাজ পড়তো, যারা 6 মাস টানা মানুষ ফজর নামাজ পড়তে দিয়েছে, সেই লোকটা তাকে কুপিয়ে মেরে ফেলেছে। খলিফা উসমানকে কখন মেরেছে? যখন তিনি কোরআন পড়ারত ছিলেন, সেখানে আবু বকরের সন্তানও ছিল, তাকে হত্যা করাইছে। আয়েশার লোক ছিল, হত্যা করানো হয়েছে। হযরত উমরকে ছুরি মেরে মেরেছে। আবু বকরকে কেউ কেউ বলে হলাহল করে, মানে বিষ দিয়ে মেরেছে। তো এই যে মৃত্যু, তো আর 4 জন খলিফার নামে করলো। আমাদের আসলে কি জানেন, এরা লজ্জা, এরা নাম দিতে চেয়েছিল কি, আমি এটাকে বলি, এরাই ব্রিগেডের নাম দিতে চেয়েছিল আল বদর ব্রিগেড, রাজাকার ব্রিগেড, বুঝতে পারছেন? অথবা পেয়ারা পাকিস্তানি ব্রিগেড, অথবা গোলাম আজম ব্রিগেড বা সাইদি ব্রিগেড। কিন্তু লজ্জা এটা দিতে পারে নাই। দেখলো যখন কি নাম দেওয়া যায়। যেমন মনে করেন একটু বিএনপি আওয়ামী লীগের একটু, যেমন আওয়ামী লীগ জিয়া বিমানবন্দরকে বঙ্গবন্ধু বিমানবন্দর বা শেখ মুজিবুর রহমান বিমানবন্দর দেওয়ার সাহস পায় না। আমি শেখপুরে যদি থাকতাম, তখন এমপি মন্ত্রী, আমি শাহজালাল নামে বঙ্গবন্ধু নামে করাইতাম, দরকার পদত্যাগ করতাম আমার কথা না শুনলে। কিন্তু তারা সাহস পায় নাই কেন? বা লজ্জা পাইছে। তো বিএনপি ওইরকম, এই মুহূর্তে এই সেনাবাহিনীর লোক লজ্জা পাইতেছে। আলবদর ব্রিগেড এরা খুলতে পারতেছে না, এটা তাদের বিরাট বেদনা। আপনি বুঝতে পারতেছেন না কেন? খেয়াল করেন, এরা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো
বা যারা বীর বিক্রম বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে বা ভাষা সৈনিক যারা, তাদের নামে কিন্তু খোলার সাহস পায় নাই। অন্তত ভাষা সৈনিক গোলাম আজম ব্রিগেড বানাইতো ভাষা সৈনিক লিগে, তাও একখান কথা ছিল। সেই মুহূর্তে তাদের কোলায় নেই, পাইছেন আবার ভাষা আন্দোলন একাত্তর চলে আসে। এদের হৃদয়ে বড় ব্যথা যে সালাম বরকত নামে ব্রিগেড খুলতে হয়, ঠিক আছে, মতিউর রহমানের ব্রিগেড খুলবে, কি কারণ দরকার? তাই কোথাকার কোন আবু বকর? বাংলাদেশের ইতিহাসে আবু বকরের কি অবদান? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষার ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে আবু বকরের কি অবদান? আবু বকর মানে হলো গরুর বাপ। ওমরের কি অবদান? আলীর কি অবদান? আমি তো বুঝে উঠতে পারি না। তারপর আপনার ওসমানের কি অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা বাংলাদেশের এই অঞ্চলের এই 56,000 বর্গ মাইলে এই 4 খলিফার কি অবদান? ইসলামের জন্য তাদের অবদান আছে, কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ সারা পৃথিবীতে ইসলাম প্রচারে, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার ব্যাপারে, স্প্রেড করার ব্যাপারে, যুদ্ধ করার ব্যাপারে এদের যথেষ্ট অবদান রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ এবং বাঙালি জাতি, বাঙালির ভাষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদের কি অবদান আমার তো মাথায়